ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। আজকে 14ই মার্চ 2026, ঘড়িতে বাজে 5:40। এখন আছি হাওড়া লং ডিস্টেন্স বাস টার্মিনাসে, যেটা হাওড়া স্টেশনের একদম পাশেই। আজকে একটা অন্যরকম জার্নি করতে চলেছি। আমরা নানান জায়গায় বেড়াতে যাই, গিয়ে নানান রকম হোটেল, নানান রকম রিসর্টে থাকি। তবে এবারে থাকছি একটা রাজবাড়িতে, এবং একদম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। তো বেশ ইন্টারেস্টিং একটা জার্নি আসতে চলেছে, সঙ্গে থাকবেন। শহুরে ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠেছেন? শহর থেকে বেরিয়ে গ্রামের পরিবেশে কয়েকটা দিন ছুটি কাটাতে চাইছেন? আর তার সঙ্গে যদি থাকে ইতিহাসের ছোঁয়া, তাহলে তো আর কথাই নেই। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকে অবস্থিত প্রায় 350 বছরের পুরনো পচেতগড় জমিদার বাড়ি। পৌঁছনের সাথে সাথে অসাধারণ এক রাজকীয় অভ্যর্থনা, আর থাকার জন্য আছে বিলাসবহুল রাজকীয় ঘর, যা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। কয়েকশো বছরের পুরনো বিলাসবহুল পালঙ্ক, এসি, অ্যাটাচ টয়লেট কি নেই। বাঙালি শুধু ভ্রমণপ্রিয়ই নয়, খাদ্যরসিকও বটে। তাই থাকছে নানান রকম রাজকীয় সমস্ত খাবার দাবার, যার স্বাদ অসাধারণ। আর আছে জলসাঘর। এখানে গান শেখাতেন স্বয়ং যদুভট্ট মহাশয়, যিনি একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরেরও সঙ্গীত গুরু ছিলেন। আর আছে বহু বছরের পুরনো জাগ্রত পঞ্চেশ্বর শিব মন্দির, আর এই পঞ্চেশ্বর নাম থেকেই এই অঞ্চলের নাম পচেতগড়। আর আছে দাস মহাপাত্র পরিবারের ইষ্টদেবতা কিশোর রায়জির মন্দির, যার সন্ধ্যা আরতি দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আর আছে রাতের বেলায় পুরো বাড়িতে ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। চলুন তবে জার্নিটা স্টার্ট করা যাক হাওড়ার বাস টার্মিনাস থেকে। ওই যে সোজা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর এদিকটায় হাওড়া স্টেশন, আর এই হলো লং ডিস্টেন্স বাস টার্মিনাস হাওড়া। পচেতগড় রাজবাড়ি যাওয়ার জন্য বেস্ট টাইম হচ্ছে একদম ভোর ভোর বেরিয়ে যাওয়া। সকাল 6টার পরে যে বাসগুলো এগরা যায়, সেই বাসেই আপনারা উঠে যাবেন। তবে সব বাস কিন্তু পচেত মোড় দাঁড়ায় না। যেগুলো পচেত মোড় দাঁড়াবে সেগুলো আপনারা পচেতপুরে নেমে যেতে পারবেন, আর না হলে এগরায় নেবে আপনাদেরকে অটো বা টোটো করে পচেতগড় রাজবাড়ি পৌঁছাতে হবে। একদম সকাল 6:30 আমাদের বাস ছেড়ে দিল। তো আমরা কিন্তু অলরেডি আগে থেকেই অনলাইনে রেড বাস থেকে সামন্ত ট্রাভেলসে সকাল 6:20 হাওড়া এগরার টিকিট কেটে রেখেছিলাম, যার ভাড়া পড়লো আমাদের 200 টাকা করে। তো এই রাস্তাটা হাওড়া থেকে এগরা 158 কিলোমিটার, বাসে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। তো আমরা 11:20-তে এগরা পৌঁছাবো। আর যদি কেউ ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে নামতে হবে কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন থেকে বাসে করে এগরা বা পচেত মোড় যাওয়ার ডাইরেক্ট কোনো বাস নিয়ে আপনারা পৌঁছে যাবেন পচেতগড়। ঘড়িতে বাজে 10:45। আমাদের 11:20-তে এগরা ঢোকার কথা, অনেকটাই আগে আমাদেরকে নামিয়ে দিল। তো দেখা যাক এখান থেকে কি পাওয়া যায় পচেতগড় রাজবাড়ি যাওয়ার জন্য। এগরা বাস স্টপ থেকে আমরা টোটো রিজার্ভ করে নিলাম। এখানে রিজার্ভ আমাদের পড়লো 200 টাকা। আর এগরা বাস স্টপ থেকে পচেতগড় রাজবাড়ি 8.9 কিলোমিটার, সময় লাগে কম বেশি 25 থেকে 30 মিনিট। আচ্ছা, সামনে যে এই রাস্তাটা ডান দিকে ঢুকে গেছে, এটাই হচ্ছে পচেত মোড়। আর এই ডান দিকে রাস্তাটা দিয়ে সোজাই গেলে কিন্তু পচেতগড় রাজবাড়ি। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, এগরা বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা ট্রেকার ভাড়া করেন, ট্রেকার কিন্তু পচেত মোড়ে আপনাদেরকে নামিয়ে দেবে। ট্রেকার ভাড়া নেয় হচ্ছে 15 টাকা। আর এখানে নেবে আবার এখান থেকে, এই পচেত মোড় থেকে টোটো করে আপনাকে রাজবাড়ি যেতে হবে। তার জন্য কিন্তু টোটো নেবে পার হেড 20 টাকা করে। তো যেহেতু আমরা 4 জন আছি, আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। যদি 2 জন আসেন বা কম লোক আসেন, তাহলে আপনারা ব্রেক জার্নি করেও যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়াটা একটু কম পড়বে। পচেত মোড় থেকে পচেতগড় রাজবাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু দুর্দান্ত। মানে শহরের কোলাহল ছেড়ে এই গ্রাম্য পরিবেশে এত সুন্দর রাস্তা দিয়ে যাওয়া মানে সত্যি সমস্ত ক্লান্তি মিটে যায়। দেখুন কি অপূর্ব এই রাস্তা।
পচেতগড় জমিদার বাড়ি পৌঁছানোর সেই প্রথম মুহূর্তটা একেবারে সময়ের পিছনে ফিরে যাওয়ার মতো অনুভূতি। দূর থেকে চোখে পড়ে বিশাল প্রাচীন স্থাপত্য, যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে আছে নীরবে। চারপাশে সবুজ গাছপালা আর নিস্তব্ধতা মিলিয়ে এক অসাধারণ শান্ত পরিবেশ। পৌঁছানো মাত্রই অনুভব করেছিলাম এই ট্যুরটা একটা স্মরণীয় ট্যুর হতে চলেছে। সত্যি রাজবাড়িতে ঢোকা মাত্রই রাজকীয় অভ্যর্থনা, দুর্দান্ত এটা। আমাদের জন্য যে রুমটা অ্যালট করেছে ওটা ফার্স্ট ফ্লোরের একটা 4 বেডেড সুইট রুম। রুমের ওপরে কিন্তু একটা নাম লেখা আছে যদুভট্ট। প্রত্যেকটা রুমের ওপরেই কোনো না কোনো নাম এখানে লেখা আছে। অ্যাকচুয়ালি যে সমস্ত কৃতি মানুষরা বেশ কিছুদিন আগে এখানে সময় কাটিয়েছেন বা কোনো না কোনোভাবে এই পরিবারের সঙ্গে যুক্ত রুমগুলো তাদের নামে রাখা হয়েছে। তো আমাদের রুমটা যদুভট্টের নামে। তো চলুন রুম ট্যুরটা আগে করে নেওয়া যাক। সত্যি দেখুন, এই রুম, এত বছরের পুরনো বাড়ি এবং এত সুন্দর রাজকীয় আদব কায়দায় রাখা হয়েছে এই রুমকে, মানে না দেখলে কল্পনা করতে পারবেন না। সত্যি মানে দেখার মতো, মানে অত্যন্ত আশ্চর্য রকমভাবে ডেকোরেট করা এই রুমগুলো। একটু দেখিয়ে নিই, এখানে একটা আলমারি রয়েছে, এখানে একটা পালঙ্ক আছে অপূর্ব, এসিও রয়েছে। আর কি সুন্দর দেখুন ডেকোরেশন করা, এখানে দেখার মতন। তার সাথে এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে সোফা আছে, এদিকেও দুটো বসার জায়গা, মাঝখানে টেবিল আছে। আর এদিকেও সোজা এটা একটা বড় পালঙ্ক, এখানে যা দেখছি 3 জন অনায়াসে শুতে পারবে। এদিকে দেখুন, এই রুমটার একটা স্পেশালিটি হচ্ছে এই রুম থেকে ডাইরেক্ট এই বারান্দাতে আসা যায়। এখানেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে টাইম কিন্তু স্পেন্ড করতে পারবেন। আর ওয়াশরুমটা এদিকে আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত। গিজারও রয়েছে এখানে, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট বেশ ভালো, এবং পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়েলও দেওয়া রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে। এই রুমটা পার হেড ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার ডে 2200 টাকা করে। সত্যি একটা জিনিস ভাবতে অবাক লাগছে, আমরা যে রুমে আছি এই রুমটা কিন্তু যদুভট্টর নামে। আর যদুভট্ট ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। এই যদুভট্টের কাছেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গীতের পাঠ নিয়েছিলেন। আর আমরা সেই যদুভট্টের নামাঙ্কিত এই রুমেতেই আমরা থাকবো আজকে। আচ্ছা, আসার সাথে সাথেই এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, লেবুর জল। থ্যাংক ইউ। হালকা একটু গরম আছে বাইরে, যেহেতু একদম মার্চ মাসের মিডিল হয়ে গেছে, আর এরকম ওয়েদারে লেবুর জল। যদিও পুরনো বাড়ির দেওয়াল, মোটা মোটা দেওয়াল, যে কারণে ঘরের মধ্যে কিন্তু একদমই গরম নেই। অপূর্ব, মানে মনটা একদম শান্তিতে জুড়িয়ে গেল। সত্যি এই বাড়ির আনাচে কানাচে কতই না ইতিহাস লুকিয়ে আছে। আর আমাদের ঘর থেকে বেরিয়ে একটা দালান আছে, সেই দালানেও কিন্তু বেশ সুন্দর একটি বসার জায়গা আছে। চলুন সেই জায়গাটা এবারে দেখে নিই। ঠিক আমাদের রুম থেকে বেরিয়েই এই যে দালানটা আছে, দেখুন কি দুর্দান্ত, মানে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই জায়গা একদম আদর্শ। এখানে দেওয়ালের কাজগুলো দেখুন কি সুন্দর, এইগুলো সমস্ত কিন্তু মাদুর দিয়ে করা এই ডেকোরেশনগুলো। অ্যাকচুয়ালি এখানে একটা গ্রাম আছে যেটাকে মাদুর গ্রাম বলা হয়, সেখানে কিন্তু এই মাদুরগুলো তৈরি হয়। আর দেশ বিদেশে কিন্তু এই মাদুর রপ্তানিও করা হয় এখান থেকে। পৃথিবীর নানান প্রান্তে এই মাদুর যায়। তো আপনারা চাইলে কিন্তু এই মাদুর গ্রামটাও ঘুরে দেখে নিতে পারেন। রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোরে আরও একটি 4 বেডের রুম আছে, যেটা ইন্টারকানেক্টেড রুম। এই সেই রুম, উস্তাদ আবদুল্লাহ খানের নামে এই রুম আছে। তো চলুন রুমটা দেখে নেওয়া যাক। এটা বেশ ওয়েল ফার্নিশ, সুন্দর পালঙ্ক, বেশ বড় সাইজের। আর এই রুমে তো এসি রয়েছে, আর তার সাথে ওয়াইফাইও রয়েছে, ইন্টারনেট নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা ইন্টারকানেক্টেড রুম, এদিক দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে এসে এইদিকে আর একটা ডাবল বেডেড রুম। দুটো রুম আছে, তবে ডাবল বেড হলেও বেডগুলো কিন্তু 2 জন বড় 1 জন বাচ্চা আরামসে থাকতে পারবে। আর প্রত্যেকটা রুমে এসিও রয়েছে, পাখা আছে,
এদিকে মিরারও রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা ওয়াশরুমেই গিজার রয়েছে। এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে, এটাতে পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং নিয়ে 1900 টাকা। এটা 4 বেডেড, আর আমরা উপরে যেটা আছি ওটাও 4 বেডেড, কিন্তু ওটা হচ্ছে সুইট রুম, কারণ ওর সাথে কিন্তু ব্যালকনি আর ছাদে যাওয়ার অ্যাক্সেসটাও রয়েছে। তো প্রত্যেকটা ঘর কিন্তু বেশ ভালো। আচ্ছা, আমরা এই পাচেতগড় রাজবাড়ির যে পোর্শনটাতে রয়েছি তার গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম আছে, আর ফার্স্ট ফ্লোরে 2টো রুম আছে, আর টোটাল 6টা রুমের মধ্যে 4টে ডাবল বেডেড রুম আর 2টো 4 বেডেড রুম। তো আমি প্রত্যেকটা রুমের ট্যারিফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সকাল সকাল বেরিয়েছি, ভালো করে ব্রেকফাস্ট হয়নি, ঘড়িতে প্রায় বাজে 1:40। খুব খিদে পেয়েছে, চলুন লাঞ্চটা এবারে করে নেওয়া যাক। খাবার করে চলে এসেছি। যেমন সুন্দর রাজবাড়ি, এখানকার খাওয়া দাওয়ার আয়োজনও সেরকমই রাজকীয়। অলরেডি টেবিলে খাবার দিয়ে দিয়েছে, আগে আপনাদের দেখাই রাজবাড়ির রাজকীয় খাওয়া দাওয়া। ভাত দিয়েছে, তার সাথে আলু ভাজা, মোচার তরকারি, উচ্ছে ভাজা, পটল ভাজা। পটলটা দেখুন কি সুন্দর ডিজাইন করে কাটা, তার সাথে লেবু স্যালাড, গয়না বড়ি, ডাল, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, রুই মাছ, পাবদা মাছ, আর আম দিয়ে মোরলা মাছ। আর একদম শেষ পাতে চলে এসেছে চালতার চাটনি, তার সাথে মিষ্টি দই আর রসগোল্লা। আর এখানে যে বড়িটা দিয়েছে এটা গয়না বড়ি। এই গয়না বড়ি কিন্তু এখানে স্পেশালি এই এরিয়াতে তৈরি হয়, চাইলে আপনারা সেই জায়গাটা ঘুরেও দেখতে পারেন। এখানকার কিন্তু এটা ফেমাস, আগে কোনো দিন খাইনি, আজকেই ট্রাই করবো এই গয়না বড়ি। চরম খিদে পেয়েছে, স্টার্ট করা যাক, আর পারা যাচ্ছে না। সবার প্রথমে তেতো দিয়ে শুরু করলাম, সব সময় আমার ফেভারিট। দারুণ, বেশ ঘন ডাল, আলু ভাজা আর ডাল আমার সবসময়ের প্রিয়। মাছের মাথা দেওয়া ডাল, গয়না বড়ি, অপূর্ব খেতে। এখানে পেলে বাড়ির জন্য কিনে নিয়ে যাব। এতগুলো পদ, এখানে যদি এইভাবে 1 সপ্তাহ থাকি আর এরকমভাবে খাই, ওজনটা ডবল করে বাড়ি ফিরতে হবে। এঁচোড় আর চিংড়ি, এই কম্বিনেশনটা ভয়ঙ্কর ভালো কম্বিনেশন। ফার্স্টটা ট্রাই করা যাক। কালারটা দেখুন, বোঝা যাচ্ছে টেস্টটা ওরকমই মারাত্মক হবে। বাবা, বেশ বড় আর মোটা পিস, খাবো কি করে এত খাবার। বাহ, কালারটা দেখে যতটা স্পাইসি মনে হচ্ছিল ততটা না, বেশ ঘরোয়া রান্না। ফ্রেশ মাছ, একদম ফ্রেশ। আমার ফেভারিট পাবদা, বাহ বেশ। সর্ষে দিয়ে ঝাল, বেশ টেস্টি। পাবদা মাছ সব সময়েরই প্রিয়, বেশ ভালো। এবারে আম দিয়ে মোরলা মাছ, আগে কোনোদিন আমি এটা খাইনি, প্রচুর মেনু। খাবার শেষ হতে এখনো অনেক টাইম লাগবে,
খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সত্যি এত সুন্দর খাওয়া দাওয়া, খেয়ে দিয়ে পেট এবং মন দুটোই শান্তিতে ভরে গেল। বেশ সুন্দর ঘরোয়া রান্না, খুব একটা কিন্তু রিচ নয়, একদমই ঘরোয়া রান্না, আর বেশ টেস্টফুল। দারুণ দারুণ সব মেনু, মানে খেয়ে একদম পেট আইঠাই করছে। এবারে রুমে গিয়ে একটু রেস্ট নিই, তারপর কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি জমিদার বাড়ির ছাদে। নেচার স্টে জমিদার বাড়ির যে অংশটা পরিচালনা করছেন সেই অংশের মধ্যে কিন্তু ছাদে ওঠার অ্যাক্সেস আছে, এবং ছাদটা কিন্তু বেশ সুন্দর। দুপাশারি মন্দিরও দেখা যাচ্ছে এবং প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। আর এই হলো আমার পেছনে পঞ্চেশ্বর শিব মন্দির। আর এই শিব মন্দিরের নাম থেকেই কিন্তু এই অঞ্চলের নাম হয় পচেতগড়। এই পঞ্চেশ্বর শিব মন্দিরের 5টা চূড়া আছে, আর একদম মাঝে যে মন্দিরটা, এই মাঝখানেই বিরাজ করছেন পঞ্চেশ্বর মহাদেব। আর বাকি যে 4টে চূড়া আছে, এই 4টে চূড়াতে 4টে শিবলিঙ্গ আছে, তাদের আলাদা আলাদা 4টি নাম আছে। আর এই 4টে শিবলিঙ্গ আনা হয়েছিল বেনারস থেকে। এই বাড়ির পূর্বপুরুষ ছিলেন চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্র। ওনারা পুরীর কাছের আটগড়ের বাসিন্দা ছিলেন। আর 1679 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব ওনাকে এই অঞ্চলের জাগির প্রদান করেন, আর চৌধুরী হলো ওনাদের উপাধি। এই পঞ্চেশ্বর শিব মন্দির সম্পর্কে যেটা শোনা যায়, যখন মুরারিমোহন দাস মহাপাত্র এখানে এসেছিলেন, উনি বেশ কিছুদিন লক্ষ্য করেছিলেন যে এই অঞ্চলে একটি ঢিপির মধ্যে যখন গরুরা যায় সেই সময় গরুর বাঁট থেকে দুধ চুয়ে চুয়ে পড়তো, এবং দীর্ঘদিন ধরেই উনি এইটা লক্ষ্য করেছিলেন। তো সেই সময় উনি নির্দেশ দেন যে ওই জায়গা খনন করার জন্য। তো পরবর্তীকালে ওই জায়গা খনন করেই শিবলিঙ্গ উঠে আসে, এবং সেই থেকেই কিন্তু এখানে এই পঞ্চেশ্বর শিব মন্দিরের সৃষ্টি হয়েছিল। আর জমিদার বাড়ির ঠিক পশ্চিম প্রান্তে আছে ওনাদের ইষ্ট দেবতা কিশোর রায়জির মন্দির। দাস মহাপাত্র বংশ ছিলেন শিবের অনুগামী, কিন্তু পরবর্তীকালে ওনারা বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওনারা ইষ্ট দেবতা হিসেবে এখানে কিশোর রায়জিকে প্রতিষ্ঠা করেন। পচেতগড় জমিদার বাড়ি উচ্চাঙ্গ সঙ্গীতের পীঠস্থান ছিল। আমি আগেই বলেছি এই বাড়িতে যদু ভট্ট দীর্ঘদিন ছিল এবং মিউজিক স্কুল চালিয়েছিলেন উনি এখানে। এই যে অংশ, এখানেই মিউজিক স্কুল ছিল, যদু ভট্ট এখানে গান শেখাতেন। আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এইখানে সব স্টুডেন্টরা থাকতো। এখন আমরা এসে গেছি এই বাড়ির একদম পিছনের অংশে। এই অংশটা একদমই প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, তবে এইখানে এলে বোঝা যায় যে এই বাড়িটা কতটা পুরনো এবং কতটা প্রাচীন। তবে এই বাড়ির যা পরিবেশ, আমি দেখছি যে ইচ্ছা আছে সন্ধেবেলা অন্ধকার হয়ে যাওয়ার পরে একবার আসবো, তাহলে একটু থ্রিলিং ব্যাপারটা বোঝা যাবে যে এরকম গা ছমছমে পরিবেশ এবং পুরনো দিনের এই জমিদার বাড়ি, তার একটা মজা আছে। তো দেখা যাক সন্ধেবেলায় আসবো, সেই ফিলটা কেমন লাগে আপনাদের সঙ্গেও শেয়ার করব। नजरिया लागे नहीं। এখন আমরা যে অংশটায় চলে এসেছি, এই অংশটাতেই কিন্তু যদু ভট্ট মিউজিক স্কুল চালাতেন। তো এখন আমরা এই রুমটা দেখে নেবো। এর ভেতরেও কিন্তু এখনও টুকটাক ক্লাস হয়। ঘরটির ভেতরে প্রবেশ করি আর একটু ইতিহাসটাও আমরা জেনে নিই। এই রুমটা হচ্ছে এই রাজবাড়ির জলসা ঘর। এই জলসাঘরে প্রথম উনি চৌধুরী গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র, ওনার 7 জন ছেলে, 1 2 3 4 5 6 7, সমস্ত বড় ফটোগুলো হচ্ছে ওনার 7 জন ছেলে। ওনারা এসছেন উড়িষ্যা থেকে এসছেন। তখন বাংলা, বিহার, উড়িষ্যা একটাই রাজ্য ছিল। উড়িষ্যা থেকে ওনারা এসছেন। ওনার সঙ্গে যদু ভট্ট এইখানে বসে গান বাজনা করেছেন, থাকতেন। যদু ভট্ট এই রাজবাড়িতে থাকতেন। উনি যিনি ঘোড়ায় চেপে আছেন, ওনার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ দাস মহাপাত্র। তখনকার সময় বাংলা, বিহার, উড়িষ্যায় ঘোড়ার রেস হয়েছিল। তিনি ঘোড়ার রেসে স্বর্ণ পদক পেয়েছিলেন, ফার্স্ট পুরস্কার। তানসেন, দেখুন তানসেনের ফটো এখনও আছে ওইখানে। তানসেন এখানটায় এসছেন, তানসেনও এখানটায় এসে করেছেন। মানে এখনও এই ঘরের জলসাঘর এখনও চলে। প্রতি রবিবার জলসা এখানকার
ছাত্রছাত্রীরা আসেন, আমাদের দিদিমণি ম্যাডাম আসেন, এখানটায় শেখান। এই হচ্ছে তার ইতিহাস এই জলসাগরের। এইবার আমরা কিশোর রায়জির মন্দিরটা দেখে নেব। কিশোর রায়জি মন্দির উড়িষ্যার রথদেউল শৈলীতে নির্মিত। এটি সম্পূর্ণ কলিঙ্গ আর্কিটেকচারের নিদর্শন। চলুন ভিতরের অংশে গিয়ে আমরা এবার একটু দর্শন করে নিই। কিশোর রায়জি মন্দিরে আরতি থেকে মনটা শান্তিতে ভরে গেল। এবারে আমরা দেখে নেব পঞ্চেশ্বর শিব মন্দির। ইনি স্বয়ম্ভু উঠেছেন। এটা দেখেছেন একটা কাটা দাগ, এই যে কাটা দাগ, এই খুঁড়তে গিয়ে এই কাটা দাগটা সেই খোঁড়ার সময় সেই জন্য কাটা দাগটা করা হয়নি। এই শিবলিঙ্গটা দেখেছেন তো, কোনো প্লেন নয়, আর চারদিকে 4টা লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, তার জন্য পঞ্চেশ্বর। এই পঞ্চেশ্বর নামেই তো পঁচের গড়। পঞ্চেশ্বর শিবলিঙ্গ দর্শনের পরে এবার আমরা মন্দিরের চার প্রান্তে যে 4টি শিবলিঙ্গ আছে যেগুলো বেনারস থেকে আনা হয়েছে, আমরা সেইগুলো দর্শন করে নেব। ঘড়িতে বাজে 7:45। যদিও পেটে এখনও খিদে নেই, এত পেট ভরে লাঞ্চ করার পর খিদে না থাকারই কথা। তো যাই হোক, ইভিনিং স্ন্যাক্স দিয়েছে পেঁয়াজি আর চিকেন পকোড়া, আর তার সাথে চিনি ছাড়া লিকার চা। ঠিক আছে, হালকা এটা দিয়েছে এক একজনের এই 1 প্লেট করে। তো পারবো না এতটা খেতে, এটাই শেয়ার করে খাবো। দুর্দান্ত, দারুণ চা হয়েছে। আর স্ন্যাক্সটা খেয়ে দিয়ে কিন্তু একটু অ্যাডভেঞ্চার করার জন্য এই বাড়িরই পেছন দিকে একটা পোড়ো বাড়ি আছে, তো একটু অন্ধকারে ঘুরে আসবো আর সেই এক্সপিরিয়েন্স আপনাদেরও শেয়ার করব। তো স্ন্যাক্সটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। সত্যি ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু দুর্দান্ত হলো। তবে এবারে যাই, এই বাড়ির আর একটা পোর্শন আছে, যে পোর্শনটা দুপুরে দেখিয়েছিলাম একদমই পোড়ো অবস্থায় পড়ে আছে। তো রাতের অন্ধকারে একবার সেই এক্সপিরিয়েন্সটাও করা যাক। বাবারে, তো মারাত্মক ঘুটঘুটে অন্ধকার, তো মারাত্মক বিভৎস এক্সপিরিয়েন্স। বিভৎস ফিলিং, একদম রোমাঞ্চকর। ধরো একটু ঘরটা দিকে ঢোকারে দিই, বাড়িতে করে তো দিকে সামনে দেখলেন একটা অন্ধকার সুড়ঙ্গ দেখাচ্ছি, আসুন। চলুন 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 চলুন। বাবারে, এখন নিচে চলে গেছে। অন্ধকুটি বলে আমাদের এখানে। আচ্ছা, এই যে নিচে চলে যাচ্ছে, আসুন। ওরে বাবা, দেখে এসো সবাই, সাবধানে আসবেন। এটা খুব বহুত পুরনো অন্ধকুটি,
আচ্ছা, আর এইখানে আমাদের সিল করে দেওয়া আছে, এর থেকে নিচ থেকে রাস্তা আর এখানে চলে গেছে, সিল করে দেওয়া আছে এখানে আর নেই আছে। আচ্ছা আচ্ছা। বাপরে বাপ। আচ্ছা, এখান দিয়ে সিল করা, এটা যাওয়া সিল যায় করে না? না, আর যাওয়া যায় না। দাদা খুব সাবধানে, হ্যাঁ? না, না, সাবধানে আসবেন। চারিদিকে একটা আর বন্ধ এই দিকে করা। রাস্তাটা উপরে উঠে গেছে, আচ্ছা, কাদের উপরে। আচ্ছা সিলিং গুলো দেখো না এখন, সেটাই। মানে পুরোনো দিনের। এদিকে একটা রুম। এটা দারুণ এক্সপেরিয়েন্স, মানে এখানে না এলে কিন্তু এই experience, হ্যাঁ, আমরা কোনোদিন করিনি, মানে এরকম একটা ফিলিং। মানে এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে হলে এখানে কিন্তু অবশ্যই আসতে হবে আর একটা দিন থাকতে হবে। অবশ্যই। ঘড়িতে বাজে 9:30, অনেকক্ষণ ছুটিয়ে আড্ডা মারলাম। তো যাই, কারণ এখানে অনেকে আসে, তাদেরকেও ছাড়তে হবে। আমরা যদি রাত করি, সবারই রাত হবে এখানে যারা স্টাফ আছে, তো ডিনারটা করে নিয়ে এবারে। আচ্ছা, ডিনারের টেবিলে বসে গেছি। তো এখানে দুরকম অপশান আছে। যারা ভাত খেতে চাইবে তাদের জন্য ভাত, আর যারা রুটি খেতে চাইবে তাদের জন্য রুটি। তো ডিনার অলরেডি টেবিলে দিয়ে দিয়েছে, ডিনারটা স্টার্ট করা যাক। তো অলরেডি ডিনারটা একটু দেখিয়ে দিই। ভাত, একটা সবজি আছে ফুলকপি, পেঁয়াজকলি, আলু দিয়ে, স্যালাড আছে, চিকেন হয়েছে, ডাল হয়েছে, আর লাস্টে রসগোল্লা। সকালের খাবারও বেশ ছিল দুর্দান্ত। এখনও দেখে যা দেখছি, আয়োজন একদমই রাজকীয়। তো ডিনারটা শেষ করি, করে ছাদে একটু হাঁটতে যাব। দেখা হচ্ছে একেবারে ছাদে। গুড মর্নিং। ঘড়িতে বাজে 6:15। কালকে কিন্তু বেশ ভালো রাত্রে ঘুমালাম। তো চলুন, কালকে সন্ধে হয়ে যাওয়ার জন্য মন্দিরগুলো ভালো করে দেখা যায়নি, আজকে সকালে একটু ঘুরে দেখি। তো সকাল সকাল দাস মহাপাত্র পরিবারের ইষ্টদেবতা কিশোর রায়জির মন্দিরটি ঘুরে দেখি একবার। এখন দাঁড়িয়ে আছি কিশোর রায়জি মন্দিরের একদম সামনে। কিশোর রায়জি হলেন দাস মহাপাত্র পরিবারের কুলদেবতা। আর এই কিশোর রায়জি মন্দির উড়িষ্যার রতদেউল শৈলীতে নির্মিত। এটা সম্পূর্ণ কলিঙ্গ আর্কিটেকচারের নিদর্শন। আর এই হলো ঝুলন মন্দির। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়। বিশেষ করে এখানে দুর্গাপুজো খুব বিখ্যাত। আর এখানে দুর্গাপুজোয় কিন্তু পটচিত্র দুর্গা আর ঘট, আর সেই ঘটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে এই দুর্গাপুজো করা হয়। এটা কিন্তু খুব পুরনো রীতি। আচ্ছা, এই যে খড়ের চালা দেখছেন, এই যে অংশটা আছে, এই অংশে কিন্তু আগে বিচার সভা বসতো। এখানে বাবুরা এসে বিচার সভার কাজ চালাতেন। দেখুন, এটা সেই জায়গা। ভোরবেলার শান্ত পরিবেশে মন্দিরে ঘোরার অনুভূতি একেবারেই আলাদা। সূর্যের প্রথম আলো যখন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে, তখন মন্দির চত্বর যেন এক অপূর্ব স্নিগ্ধতায় ভরে ওঠে। মন্দিরের ভোরের এই অভিজ্ঞতা শুধু ভ্রমণ নয়, বরং এক আত্মিক শান্তির অনুভূতি, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে। তাই সুযোগ পেলে একবার অন্তত ঘুরে যাবেন এই পচিতগড় রাজবাড়ি থেকে। আর যদি কখনো দীঘা বা মন্দারমণি যান, যাওয়ার পথে বা ফেরার পথে একটা দিন কাটিয়ে যেতে পারেন, দারুণ লাগবে। সত্যি রিল্যাক্সে টাইম কাটানোর জন্য কিন্তু এই জায়গা একেবারে আদর্শ। মানে কিভাবে যে সময় কেটে গেল বোঝা যাচ্ছে না। কালকে সারাদিন আনন্দ করে কাটালাম, আর আজকেও সকাল থেকে উঠে একটু মন্দিরগুলো ঘুরলাম। এখন বাজে ঘড়িতে 9:10। তো যাই দেখি ব্রেকফাস্ট টেবিলে আমাদের জন্য কি এখন অপেক্ষা করছে। এখানে ব্রেকফাস্টে দু ধরনের অপশান থাকে, যেমনি ডিনারেও ভাত বা রুটি, আর এখানে ব্রেকফাস্টের জন্য লুচি বা রুটি। তো খুব সুন্দর ব্রেকফাস্টটা দিয়েছে। লুচি, সাদা আলুর তরকারি, সিদ্ধ ডিম আর রসগোল্লা। তো দেরি না করে ব্রেকফাস্টটা স্টার্ট করা যাক, কারণ খিদে কিন্তু পেয়েছে প্রচণ্ড। দুর্দান্ত স্বাদ।
আর এই সাদা আলুর তরকারি আমার কিন্তু সবসময় ফেভারিট, বাড়িতে প্রায়ই হয়। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে দেখা হচ্ছে। পাচেতগড় রাজবাড়ির দুটো পোর্শন আছে। আমরা যে পোর্শনটাতে থাকলাম সেই পোর্শনটা পরিচালনা করছেন নেচার স্টের অয়ন চক্রবর্তী। তো আমরা একটু অয়নদার কাছ থেকে এখানকার সমস্ত ডিটেলসগুলো জেনে নেব, যাতে আগামী দিনে আপনারা এলে আপনাদেরও সুবিধা হয়। অয়নবাবু, আমরা কিভাবে এখানে ফেসিলিটিসগুলো পাবো একটু আপনার থেকে জানতে চাই। নমস্কার। প্রথমত আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের পচেতগড় রাজবাড়িতে স্বাগত জানাই। এবার এই রাজবাড়ির ফেসিলিটির কথা যদি বলি, তাহলে প্রথমত বলতে হয় যে এটা কিন্তু আমরা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যে রাজবাড়ি সেভাবে আমরা এটাকে প্রমোট করি। কারণ এর রেট শুরু হয় 1900 টাকা করে থাকা খাওয়া নিয়ে, যেটা হয়তো আজকের দিনে বেশিরভাগ রাজবাড়িতেই আপনি হয়তো এই রেটে পাবেন। আর এখানে থাকার মতো ব্যবস্থা বলতে সবই এসি রুম রয়েছে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে 4টে এসি রুম রয়েছে, 3টে রয়েছে ডবল, আর একটা রয়েছে 2টো রুম ইন্টারকানেক্টেড, মানে 4 বেড বলতে পারেন। এগুলো সবই 1900 টাকা থাকা খাওয়া নিয়ে। দোতলায় রয়েছে একটা 4 বেডরুম, যেটা আমরা সুইট রুম বলি, প্রাইভেট ব্যালকনি সহ, ওটা 2200। আর পাশে একটা ডবল বেড রয়েছে, এটা 2000। আর পচেতগড় রাজবাড়ির ব্যাপারে একটা জিনিস বলে দেওয়া ভালো, যেহেতু দর্শকরা এই ব্যাপারটাতে অনেক ক্ষেত্রেই কনফিউজ থাকেন। পচেতগড় রাজবাড়ি কিন্তু দুটো পার্ট রয়েছে। আমাদের পার্টটা পচেতগড় রাজবাড়ি বলে গুগল মার্কিং করা রয়েছে, এবং এটা নেচার স্টে পচেতগড় রাজবাড়ি। কারণ আমাদের যে কোম্পানি নেচার স্টে ট্যুরিজম, এই রাজবাড়ির পার্টের ওনার হিমাদ্রি দাস মহাপাত্র, তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন এই পার্টটি পরিচালনা করবেন। এবং এই অংশটা যেখানে আমরা বললাম 4টে এবং 2টো 6টা রুম রয়েছে, এই অংশটা এন্টায়ারলি আমরা পরিচালনা করি নেচার স্টে পচেতগড় রাজবাড়ি হিসাবে। এবং এই অংশটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা অবসর পচেত নাম দিয়ে হেরিটেজ তৎপরপ্রাপ্ত, যার বোর্ডটা আপনারা আমাদের অংশের বাইরে দেখবেন। আর এই রাজবাড়ি ছাড়াও আর কোন কোন জায়গায় আপনাদের এরকম থাকার ব্যবস্থা আছে? আমাদের নেচার স্টে ইকো ট্যুরিজমের মাধ্যমে আমাদের টোটাল 5টা প্রপার্টি রয়েছে, যার মধ্যে এটা একটা। আমাদের সবই ট্রুলি অফবিট এবং বেশিরভাগই উইকেন্ড ডেস্টিনেশন। 3টে বিচ প্রপার্টি রয়েছে, বকখালির কাছে লালগঞ্জ, কাঁথির কাছে কানাইচট্ট এবং উড়িষ্যার জলেশ্বরের কাছে যমুনাশ্বর। কানাইচট্টটা পচেতগড় থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স পড়ে। মানে কেউ যদি চান 2 দিন 2 রকম স্বাদ নেবেন, মানে একদিন রাজবাড়ির আতিথেয়তা, একদিন অফবিট বিচ ক্যাম্পের স্বাদ, তাহলে 2 দিন 2 জায়গায়ও প্ল্যান করতে পারেন। আর আরেকটা রয়েছে উড়িষ্যার সাতকোশিয়ায় হাতিবাড়ি। সাতকোশিয়ার একটু অফবিট দিক, হাতিবাড়ি গ্রামের মধ্যে 23 করে ফার্ম। এই 5টা নিয়ে আমাদের কাজ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, নমস্কার। পচেতগড় জমিদার বাড়ির এই ট্যুরটা কিন্তু আমরা দুর্দান্ত করলাম, দারুণ নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্যুরটা একেবারেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। একটা ইনফরমেশান দিয়ে রাখি, আজকে আমরা 10:50 সামন্ত ট্রাভেলসের বাসে করে ফিরছি। বাসটা আমরা ধরবো এগরা থেকে। তবে একটু বলে রাখি, মানে এগরা থেকে খুব বেশি বাস নেই। যদি আপনারা সেরকমভাবে বাস না পান, তাহলে একটা কাজ করবেন, আপনারা কিন্তু প্রচুর বাস আছে কাঁথি থেকে। তো সবচেয়ে ভালো এখান থেকে আপনারা কাঁথি চলে যাবেন, কাঁথি থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন। আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, এবারে ঘরে ফেরার পালা। যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।